বসে দেখতে দেখতে অজ্ঞান হয়ে গেছে ছেলে আমার। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ও আল্লাহ। সারা দেশে বেড়েছে করোনার সংক্রমণ। খুলনা বিভাগে 24 জনের মৃত্যু। আজ থেকে মেডিকেল শিক্ষার্থীরা পাচ্ছেন সিনোফার্মের টিকা। আবু তোহাকে গুমের অভিযোগ তুলে দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা বলছেন নাগরিক প্রতিনিধিরা, বিব্রত আন্দোলনকারীরাও। দ্বিতীয় স্ত্রী জামায়াত নেতার মেয়েই মূল হোতা। এবং রাতের অল্প বৃষ্টিতেই পানির নিচে চট্টগ্রামের অনেক এলাকা। উন্নয়ন কাজে ধীরগতি, কারণ 3 সংস্থার সমন্বয়হীনতায় দুর্ভোগে নগরবাসী। সময় সংবাদের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। তরুণ ইসলামী বক্তা আবু তোহাকে গুম করার অভিযোগ তুলে দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করা হয়েছে বলে মনে করেন নাগরিক প্রতিনিধিরা। এমনকি তার খোঁজে আন্দোলনরতরাও এখন বিব্রত। এদিকে তোহার দ্বিতীয় স্ত্রী জামায়াত নেতার মেয়ে সাবিকুন নাহার এই ষড়যন্ত্রের মূল হোতা বলে মনে করছেন অনেকে। তবে আইনশৃঙ্খলা বাহিনী তোহাকে দেখছে ভিকটিম হিসেবে। তারিকুল ইসলাম ও শাকিল মাহমুদের ক্যামেরায় রিপোর্ট করেছেন রতন সরকার। তরুণ ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনানকে গুমের অভিযোগ তুলে তার দ্বিতীয় স্ত্রী ঢাকার লালমাটিয়ায় অবস্থানরত সাকিবুন নাহার তোলপাড় করেন সারা দেশ। স্থানীয় গণমাধ্যম কর্মীরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে না পেলেও বিদেশি গণমাধ্যমের সঙ্গে ঠিকই যোগাযোগ করেন এবং তার স্বামীর গুমের ব্যাপারে পুলিশের অসহযোগিতার অভিযোগ তোলেন। তার এই বক্তব্যে সরকার ও গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও। এই অবস্থায় হঠাৎ করেই তার দেখা মেলে প্রথম স্ত্রীর বাপের বাড়িতে। শুক্রবার জুমার নামাজের আগে রংপুর নগরীর 4তলা এলাকায় তাকে দেখে অবাক হন প্রতিবেশীরাও। কি ব্যাপার, টম বুঝে যে কথা বলা যাবে না, এখন গায়ে গেঞ্জি ছিল, একটা পাজামা ছিল। কিছুক্ষণ পর পুষ করলাম আমার শ্বশুর যে আপনার জামের খবর কি। আমার শ্বশুর বললো আমি কিছু জানি না। আমার সঙ্গে কোনো কথা হয়নি, মনে করলাম যে অফিস থেকে আসছি, যখন অফিস থেকে আসি আর তার সাথে কথা বলবো। শুক্রবার গোয়েন্দা সংস্থার কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তোহা জানান অন্য কোনো কারণে নয়, পারিবারিক কারণে প্রথমে গাইবান্ধায় বন্ধুর বাসায় আত্মগোপন করেছিলেন তিনি। একই স্বীকারোক্তি দেওয়ার পর রাতেই তাদের নিজ নিজ জিম্মায় ছেড়ে দেন আদালত। তবে কি সেই পারিবারিক কারণ, এমন প্রশ্নের জবাব এড়িয়ে গেছে পুলিশ, আইনজীবী, তোহা ও তার স্বজনেরা। শনিবার সকালেও তোহার চেয়ারম্যান গলির ভাড়া বাসা ও প্রথম স্ত্রীর শ্বশুর বাড়িতে গিয়েও কোনো সদুত্তর মেলেনি। সাংবাদিকদের সঙ্গে দেখাও করেননি তোহা। আমরা আসলে ওকে এখন ডিস্টার্ব করছি না এই কারণে যে একটু নিজে থেকেই যদি 2টা দিন পর বা কয়েকটা দিন পরে কথা বলতে চেয়েছে। তোহার গুমের অভিযোগ তুলে মানববন্ধন, ফেসবুকে পরিস্থিতি বিক্ষুব্ধ করে তুলতে দেখা গেছে বিএনপি, জামাত, ছাত্র শিবির ও বিশেষ করে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের। এখন তাদের আর দেখা যাচ্ছে না। সাধারণ অনুভূতি থেকে যারা আন্দোলনে অংশ নিয়েছিলেন তোহার এই গুম নাটকে বিব্রত তারা। আজকে যে খেলাটা হয়েছে এতে দেখা গেল যে আমাদের দেশের জন্য অনেক ক্ষতিকারক বিষয় হয়ে দাঁড়াতে পারত। সরকার কর্তৃক আটক বা গুম করা হয়েছে, এইভাবে একটা গুজব ছড়িয়ে দেশে একটা ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল। এই ঘটনাকে সম্পূর্ণ পরিকল্পিত সরকার বিরোধী ষড়যন্ত্র বলে মনে করছেন অনেকে। তোহার প্রথম স্ত্রী আবিদা নূরের রাজনৈতিক পরিচয় না থাকলেও দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার জামাত নেতার মেয়ে। বিদেশি গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ করে বিষয়টিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে গেছেন তিনি। আসলে সে ব্যক্তিগতভাবে নিখোঁজ হয়েছিল না রাষ্ট্রকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য এই নাটক মঞ্চস্থ করেছে? এটা আসলে সরকারকে বেকায়দায় ফেলার একটা বিষয় এবং এটার পিছনে আমার মনে হয় তদন্ত করা উচিত। এই ঘটনাকে কেন্দ্র করে সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে আঙুল তোলা হলেও তোহাকে ভিকটিম হিসেবে দেখা হচ্ছে কেন, অনেকের প্রশ্ন এটা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্ত জেলা ছাপিয়ে করোনা সংক্রমণ বেড়েছে আশেপাশের এলাকাতেও। সবশেষ 24 ঘন্টায় খুলনায় করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন 11 জন, আর রাজশাহী বিভাগে মারা গেছে 12 জন। সর্বোচ্চ শনাক্তের হার সাতক্ষীরায় 61%। রোগীর চাপ বাড়ায় হাসপাতালগুলোতে হিমশিম অবস্থা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। থামছেই না করোনা সংক্রমণ। নতুন হুমকি ভারতীয় ভেরিয়েন্ট। অনেক হাসপাতালে শয্যা না পেয়ে মেঝেতেই চলছে চিকিৎসা। সংক্রমণ কমছে না লকডাউনেও। সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান চিকিৎসকদের।
মৃতের সংখ্যা বেড়েছে খুলনায়। করোনা ডেডিকেটেড হাসপাতালে নতুন করে করোনায় 8 ও উপসর্গ নিয়ে 3 জনের মৃত্যু হয়েছে। করোনায় মৃতের মধ্যে সাতক্ষীরার 3 জন, খুলনার 2 জন, যশোরের 2 জন ও পিরোজপুরের 1 জন। 24 ঘন্টায় 442টি নমুনা পরীক্ষায় শনাক্ত 149 জন। সংক্রমণ রোধে মঙ্গলবার থেকে 1 সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আগামীকাল হতে আশা করছি খুলনা সদর হাসপাতালে ডেডিকেটেড করোনা হাসপাতাল হিসেবে রূপান্তরিত করা সম্ভব হবে। করোনার আরেক হটস্পট সাতক্ষীরায় 24 ঘন্টায় সর্বোচ্চ শনাক্ত 61%। 92টি নমুনা পরীক্ষায় শনাক্ত 66 জন। করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন 9 জন, তাদের মধ্যে 1 জন যশোরের। প্রতিনিয়ত যে পরিমাণে রোগী ট্রিটমেন্ট দরকার সেই পরিমাণ তো তারা পাচ্ছে না। 4 জন মারা গেছেন যশোরে। 420টি নমুনা পরীক্ষায় শনাক্ত 163 জন, হার 39%। কুষ্টিয়ায় মারা গেছেন 7 জন। 368টি নমুনা পরীক্ষায় শনাক্ত 112 জন। সদর হাসপাতালে ভর্তি 120 জন। যে লকডাউনের ব্যবস্থা করেছে সেটা আরো কঠোর থেকে কঠোরতর করা হোক। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 10 জন মারা গেছেন, তাদের মধ্যে 5 জন রাজশাহীর ও 5 জন চাঁপাইনবাবগঞ্জের। 24 ঘন্টায় 376টি নমুনা পরীক্ষায় শনাক্ত 113 জন। রোগীর চাপ সামলাতে করোনা ইউনিটে অতিরিক্ত শয্যা সংযোজন করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বসে দেখতে দেখতে অজ্ঞান হয়ে গেছে ছেলে, আমার হাত পা সব ছেড়ে দিয়েছে। প্রতিদিন রোগীর অনেক চাপ, একজন গেলে আরেকজন আসতেছে। 24 ঘন্টায় দিনাজপুরে 138টি নমুনা পরীক্ষায় 65 জন শনাক্ত, মারা গেছেন 3 জন। এছাড়া নওগাঁয় শনাক্তের হার 35%, চুয়াডাঙ্গায় 39.38%, নাটোরে 37.83%, কুড়িগ্রামে 19% ও মেহেরপুরে 20%। আহসানুল করিম, সময় সংবাদ। করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ঢাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সকালে রাজধানীর করাইল বস্তি এলাকায় দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণের সময় কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী জানান, অফিস খোলার নির্দেশনা দেয়া হলেও স্বাস্থ্যবিধি মানার বিষয়টি কঠোরভাবে বাস্তবায়ন করবেন অফিস প্রধানরা। ঢাকাতে সংক্রমণ রেট এখন 13-14, হ্যাঁ, ঢাকার স্থানীয়ভাবে যেখানে 70% 71% ছিল আমাদের চাঁপাইনবাবগঞ্জ, সেটা এখন কমে এসছে। তো সেখানে আমরা ব্যবস্থাগুলো দেখছি, এগুলো কিন্তু আসছে সীমান্তবর্তী এলাকা থেকে। ওই এলাকাগুলো যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে ঢাকাকে আমরা সেভ করতে পারবো। তবে হ্যাঁ, ঢাকা যেহেতু বেড়ে যাচ্ছে, আমরা এইটা আমাদের বিবেচনাধীন রেখেছি, আমরা পর্যবেক্ষণ করছি কি করা যায়। অফিস টাইমটা আমরা কিন্তু ওখানে বলিনি যে আমাদের কতক্ষণ অফিস করতে হবে। অফিস প্রধান যিনি থাকবেন তিনি বিবেচনা করবেন অফিসগুলো কিভাবে করবে, কারণ কাজগুলো যাতে করে 100% হয়, সেটা যেভাবে হোক না কেন। আবারও করোনা প্রসঙ্গ। প্রায় 2 মাস পর দেশে আবারও শুরু হলো প্রথম ডোজের কোভিড টিকাদান। রাজধানী সহ সারা দেশে সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়েছে। আজ শুধু মেডিকেল শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়। শিগগিরই অগ্রাধিকার তালিকায় থাকা অন্য শ্রেণীর লোকজনদেরও টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থবিরতার মুখে থাকা কোভিড টিকা কার্যক্রমে অবশেষে এলো কিছুটা গতি। রাজধানী সহ সারা দেশেই চলছে চীন থেকে উপহার হিসেবে আসা সিনোফার্মের টিকাদান। শনিবার সকাল থেকেই রাজধানীর 4 কেন্দ্র ঢাকা মেডিকেল, স্যার সলিমুল্লাহ, শহীদ সোহরাওয়ার্দী ও মুগদা মেডিকেলে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি টিকা পেয়েছেন বেশ কিছু বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। টিকার আওতায় রয়েছেন বাংলাদেশি মেডিকেল কলেজে পড়া বিদেশি শিক্ষার্থীরাও। টিকা নিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা শিগগিরই সরাসরি শিক্ষা কার্যক্রম শুরুর বিষয়ে আশাবাদী। যারা রেজিস্ট্রেশন আগে করা আছে তাদেরকে 26 তারিখের পরে হয়তো ওরা জানাবে। ভ্যাকসিনেশন যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ক্লাস শুরু হবে। কলেজের সাথেই কন্ট্যাক্ট করেছি এবং কলেজে আমাদেরকে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। তবে নিবন্ধন করে এখনো টিকা না পাওয়া ব্যক্তি, প্রবাসী কর্মী, বিভিন্ন উন্নয়ন প্রকল্প সংশ্লিষ্ট সহ 10 ধরনের ব্যক্তিকে সিনোফার্মের টিকায় অগ্রাধিকার দেওয়ার কথা বলা হলেও শনিবার এসব শ্রেণীর কেউই টিকা পাননি। অনেককে ফিরে যেতে হয় কেন্দ্রে এসে। বড় ধরনের একটা অর্ডার আসলে প্রবাসীদেরকে বিশেষ সুবিধা দেওয়া হবে। এখানে এসে জানলাম যে ওনারা ওই দিবে আর কি, আমাদেরকে পরবর্তীতে ডাকবে। কর্তৃপক্ষ বলছে আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া সাপেক্ষে শিগগিরই টিকা দেওয়া হবে অগ্রাধিকার তালিকায় থাকা অন্য শ্রেণীভুক্ত ব্যক্তিদের। লিখিত যে নির্দেশনা আমরা পেয়েছি সেটা হচ্ছে স্টুডেন্টদের দেওয়ার ব্যাপারে। আমি আশা করছি প্রবাসী এবং যারা নিবন্ধিত হয়ে আছেন তাদের ব্যাপারে অতি শীঘ্র নির্দেশনা চলে আসবে। এক ভায়ালে কেবল 1 ডোজ থাকায় সিনোফার্মের টিকার তেমন একটা অপচয় হবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। এদিকে এখনও শুরু হয়নি ফাইজারের টিকাদান। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মাত্র 3 ঘন্টায় 11 মিলিমিটার বৃষ্টিতেই ফের ডুবল বন্দরনগরী চট্টগ্রাম। নগরীর বেশ কটি রাস্তা হাঁটু সমান পানিতে তলিয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। সাকাউত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
নগরীর ১৬ শহর ২ নম্বর গেট হয়ে মুরাদপুর পুরো রাস্তা ডুবে আছে হাঁটু সমান পানিতে। একই পরিস্থিতি বহদ্দারহাট হয়ে নতুন চাঁদগাঁও থানা পর্যন্ত পুরো এলাকা যেন পানিতে থই থই করছে। জলবদ্ধতা মানে নিয়ন্ত্রণ আনার উচিত, এটা আমাদের জন্য অনেক কষ্ট হচ্ছে, বন্ধ হয়ে গেছে না, তার জন্য এগুলো ঠিক হলে তাহলে সমস্যা হবে না। আবহাওয়া অফিস জানায় শনিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১২১ মিলিমিটার। জলবদ্ধতা এটা আমাদের জন্য এখন অভিশাপ। আমরা যারা চট্টগ্রামে বসবাস করি তাদের জন্য অভিশাপ। আমরা মনে হয় এই অভিশাপ থেকে রেহাই পাবো না। এই যে ড্রেনেজগুলো দেখেন, এখানে আমরা আসার সময় দেখলাম যে প্রচুর পলিথিন আটকায় আছে, তো আমরা তো নিজেরাই এটা জলবদ্ধতার সৃষ্টি করছি। তবে জলবদ্ধতা নিরসনে কাজ চলছে বলে জানিয়েছেন সিটি মেয়র। কর্ণফুলী নদীর নব্যতা হ্রাস পেয়ে যাচ্ছে। দেখেন বিরাট পলিথিনের স্তর পড়ে গিয়েছে ৪-৫ মিটার। পলিথিন যতদিন বন্ধ না হবে আমরা যতই চেষ্টা করি না কেন দেখবেন এই জলবদ্ধতার হাত থেকে আমরা মুক্ত হতে পারবো না। দুপুর 12টার দিকে রাস্তার পানি কমে গেলে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়। মাত্র 11.2 মিলিমিটার বৃষ্টিপাতে ডুবলো বন্দরনগরী চট্টগ্রাম। বৃষ্টি হলেই চট্টগ্রাম ডুববে, এটি যেন এখন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। জলবদ্ধতা নিরসনে সরকারি সংস্থাগুলোর যেমন সমন্বয়হীনতার অভাব রয়েছে, তেমনি অসচেতন এই নগরবাসী। তার প্রমাণ হলো এই ড্রেন। আর এই ড্রেনেজের কারণেই এই পুরো এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মাদকবাহী গাড়ি আটকাতে পুলিশ সিগন্যাল দিলেই তাকে পিষে মারতে আগে থেকেই চালককে নির্দেশ দিয়েছিল মাদকের মালিক শামসুল। এমনকি নিরাপদে পালিয়ে যেতে স্পটে রাখা ছিল 2টি মোটরসাইকেল। মাদকবাহী গাড়ি চাপায় পুলিশের এএসআই সালাউদ্দিনকে হত্যার ঘটনায় 3 জনকে গ্রেফতারের পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। শাকাল টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। 11 জুন ভোরে এএসআই সালাউদ্দিনকে চাপা দিয়ে হত্যার পর মাইক্রোবাস ফেলে পালিয়ে যাচ্ছে চালক বেলাল। অবশ্য তাকে এসকর্ট দেওয়া মোটরসাইকেল আরোহীরা নিরাপদে পৌঁছে দিয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে আটক করা হয় চালক বেলাল, মাদক ব্যবসায়ী শামসুল আলম এবং রাসেলকে। 18 তারিখ রাত অনুমান 8টার দিকে আমরা তাদেরকে 3 জন আসামিকে, গাড়ির যে চালিয়েছিল সেদিনের ঘটনায় সে মূল যে চালক ঘাতক ড্রাইভারকে আমরা গ্রেপ্তার করেছি এবং একই সাথে মাদক ব্যবসার সাথে জড়িত 2 জন আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। পুলিশের দাবি, এ ধরনের মাইক্রোবাস দিয়ে পার্বত্য জেলাগুলো থেকে মদ নিয়ে আসা হয় এই নগরীতে। আর মাদক পরিবহন নির্বিঘ্ন করতে ছিল চালকের প্রতি মাদক মালিকের কঠোর নির্দেশনা। আর তাই 11 জুন ভোরে চাঁদগাঁও এলাকায় পুলিশ যখন গাড়ি থামানোর সংকেত দিয়েছিল, তখন সে পুলিশের উপর দিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে গিয়েছিল। আমরা চালককে গ্রেপ্তার করার পরে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি যে গাড়ির এই মাদকের মালিক যারা, তাদের নির্দেশনা ছিল যে কোনোভাবে পুলিশের হাতে ধরা পড়া যাবে না, যদি ধরা পড়ো সেক্ষেত্রে চাপা দিয়ে চলে যেতে হবে। পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত 3 জনের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বসে দেখতে দেখতে অজ্ঞান হয়ে গেছে ছেলে আমার। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ও আল্লাহ। সারা দেশে বেড়েছে করোনার সংক্রমণ। খুলনা বিভাগে 22 জনের মৃত্যু। আজ থেকে মেডিকেল শিক্ষার্থীরা পাচ্ছেন সিনোফার্মের টিকা। এবং আবু তোহাকে গুমের অভিযোগ তুলে দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা, বলছেন নাগরিক প্রতিনিধিরা। বিব্রত আন্দোলনকারীরাও। দ্বিতীয় স্ত্রী জামায়াত নেতার মেয়েই মূল হোতা। এই ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়ের।